আরশি যুগল প্রেম পর্ব ২২। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিগ দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিমি রিমি ঝিম রিমি ঝিম। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রবিবাবুর গানটাই গুনগুন করছিল সুব্রতা। এক হাতে ছাতা তো অন্য হাতে জামার এক কোণা খামচে ধরে পা টিপে টিপে হাঁটছে সে। একবার পা পিছলে পড়লেই কেলেঙ্কারি হবে। সাদা জামার কাদার দাগটাও বড় নাছর বান্দা। আর কয়েক পা এগিয়ে গেট পেরোতেই ফোন বেজে উঠল তার। সুব্রতা ভ্রু কুঁচকে একবার ব্যাগের দিকে তাকালো। ফোন তুলবে কি তুলবে না তা নিয়ে তুমুল যুদ্ধ বেঁধে গেল মনে। শেষ পর্যন্ত ফোন না তোলার সিদ্ধান্তটাই দৃঢ় হলো, কিন্তু কয়েক পা এগিয়েই ঝট করে মন পরিবর্তন করে ফেলল সুব্রতা। সাদা ফোন করেছে ভেবে কাদার মাথা দিয়ে ছাতাটা চেপে ধরে ব্যাগ থেকে ফোন বের করলো সুব্রতা। ছাতাটা উল্টে গিয়ে ডান পাশের খানিকটা ভিজেও গেল। সুব্রতা তাড়াহুড়া করে ছাতাটা সোজা করে ফোনের দিকে তাকালো। না, সাদাব নয়, পৃথা ফোন করেছে। সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল পৃথা, ছোট ভাবি, ছোট ভাবি। সুব্রতা নির্মম হেসে বলল, শুনছি পৃথা, বলো। বলবো কি গো, আমার তো রীতিমতো নাচতে ইচ্ছে করছে। সুব্রতা হেসে ফেলল। মেয়েটা ভারী চঞ্চল, আর এই চঞ্চল মেয়েটার প্রতি ধীরে ধীরে প্রগাঢ় এক মায়ায় জড়িয়ে পড়ছে সুব্রতা। সাদা ফোন না দিলেও দিনে ২-৩ বার তার ফোন আসাটা চাই চাই। সুব্রতা স্নেহ ভরা গলায় বলল, তাই নাকি? তা পৃথার নাচতে ইচ্ছে করছে কেন শুনি? পৃথা অবাক হওয়ার চেষ্টা করে বলল, ও মা, ভাইয়া তোমাকে বলেনি? সুব্রতা ভ্রু কুঁচকালো, চিন্তিত গলায় বলল, না তো। খুবই গুরুত্বপূর্ণ কথা নাকি? পৃথা গভীর হয়ে বলল, অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি জানো আমাদের বাসায় রাজপুত্রের আগমন হয়ে গিয়েছে। ইয়াহু, কি যে আনন্দ লাগছে আমার। সুব্রতা কপাল কুঁচকে বলল, মানে? মানে হলো বড় ভাবির ছেলে হয়েছে। ভাবতে পারছো তুমি, এখন আমাদের বাসায় একটা বাচ্চা থাকবে। আমি সারাদিন কোলে নিয়ে থাকবো। উফ, আমার তো ভাবতেই ভীষণ আনন্দ লাগছে। সুব্রতা খুশি হয়ে বলল, তাই নাকি? দারুণ খবর। বাবুর একটা পিক পাঠিও আমায়, ভীষণ দেখতে ইচ্ছে করছে। খুব কিউট হয়েছে বুঝি? খুব 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 কিউট। ছবি কেন পাঠাতে হবে? তুমি চলে আসো না ভাবি, মেজো ভাইয়া আর ভাবিও এসেছে, তোমার সাথে দেখাও হয়ে যাবে। ট্রাস্ট মি, সবাই মিলে অনেক অনেক মজা করব আমরা। আসো না প্লিজ প্লিজ। সুব্রতা হেসে বলল, কি যে বলো না পৃথা। পৃথা কপট রাগ নিয়ে বলল, কেন, কি সমস্যা? ভাইয়া কালই চট্টগ্রাম আসছে, ভাইয়ার সাথে তুমিও চলে আসো না প্লিজ। তা হয় না পৃথা, বাচ্চামো করো না। পৃথা আগ্রহ নিয়ে বলল, না হওয়ার কি আছে, ইচ্ছে থাকলে সব হয়। আমি এখনই ভাইয়াকে বলছি, বাই। পৃথার কথার পেটে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কাটল পৃথা। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টির তেজ বাড়ছে। তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে না পারলে ছাতাতে রক্ষা পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। সুব্রতা দ্রুত পা চালানোর চেষ্টা করলো, কিন্তু রাস্তায় প্যাচপ্যাচা কাদা পানিতে হাঁটার গতি স্বাভাবিকের থেকেও কম হলো। পৃথা কল কাটার ৫-৭ মিনিটের মাথায় আবারও কল বাজলো। সুব্রতা ব্রুকুচকে হাতে থাকা ফোনটার দিকে তাকালো, ঝটফট তুলে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে দুষ্টু গলায় বলে উঠল সাদাব, তুমি নাকি শ্বশুরবাড়ি যেতে চাও, সত্যি নাকি? সুব্রতা অবাক হয়ে বলল, মানে? সেটাই তো আমি জানতে চাইছি, মানেটা কি? সত্যি যেতে চাও নাকি শ্বশুরবাড়ি? সুব্রতা কৃত্রিম রাগ নিয়ে বলল, ধ্যাত, ঢং করো না তো। সাদাব হেসে বলল, ঢং কোথায় করলাম, সিরিয়াসলি জানতে চাইছি। পৃথা বলল, ভাবি বেবি দেখতে যেতে চায়। সত্যি যেতে চাও? সুব্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কি বলছো এসব? তা আবার সম্ভব নাকি? তুমি আর আমি ছাড়া কেউ জানে না যে আমি তোমার বউ। কি ভাববে ওরা? সাদাব স্নিগ্ধ গলায় বলল, তার মানে তুমি যেতে চাইছো? আরে আজব তো, আমি কখন বললাম যে যেতে চাইছি? তুমি আর পৃথাই তো নিজেরাই আমার কথা বলে দিচ্ছ। সাদাব শব্দ করে হাসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, সত্যি যাবে শুভ্রা আমার শহরে? সুব্রতা অধৈর্য গলায় বলল,
ভাই বোন দুজনেই এক, কিছু বলার সময় ভেবে বলে না। এটা কি আদৌ সম্ভব বলো? ফ্যামিলিকে কিভাবে বোঝাবে? সাদাব গাঢ় গলায় বলল, আমার শুভ্রানী চাইলে সব সম্ভব। সুব্রতা অবাক হওয়ার চেষ্টা করে বলল, তুমি সিরিয়াস? সাদাব জবাব না দিয়ে হাসল, ঘোর লাগা গলায় বলল, পৃথার কথা শোনার পর থেকে অসভ্য ধরনের চিন্তা আসছে মাথায়। বারবার মনে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে অনেকটা সময় পাশে পাবো শুভ্রাকে। এর আগের বার তো জানতাম না যে এই শুভ্রাটাই আমার বউ হবে, তাই তেমন খেয়াল টেয়াল করিনি, কিন্তু এখন তো। এটুকু বলেই নিঃশব্দে হাসল সাদাব। সুব্রতা কিছুক্ষণের মাঝেই লজ্জায় রাঙা হলো। দীর্ঘক্ষণ দুজনের চুপ থেকে নীরবতার ভাঙল সুব্রতা নিচু গলায় বলল, এটা সম্ভব নয়। বাসা থেকে কি বলে যাব? দিন গিয়ে তো দিন আসতে পারবো না। তাছাড়া তুমিই বা বাড়িতে কি বলবে? গার্লফ্রেন্ড নিয়ে চলে এসেছো? কতটা বেহায়া ভাববে আমায়? সাদাব সাথে সাথেই কোনো উত্তর দিল না, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, সেই দিন তো চট্টগ্রাম থেকেই ফিরছিলে, তাই না? চট্টগ্রামে কোথায় গিয়েছিলে? মামুর বাসায়। আমার নানু বাড়ি চট্টগ্রাম। সাদাব খুশি হয়ে বলল, তাহলে মামুর বাসাতেই চলো, একসাথে যাওয়া যাবে। স্টেশনে নেমে তোমাকে পৌঁছে দিয়ে আসবো। পরশু রাতটা তোমার মামুর বাসায় থেকে সকালে উঠে আমাদের বাসায় চলে আসবে। ঘুরতে যাওয়ার কথা বলে বের হতে পারবে না? বা অন্য কোনোভাবে? সুব্রতা খানিক ভাবল, মৃদু গলায় বলল, তুমি শিওর? হঠাৎ খাপছাড়া হতে ভীষণ ইচ্ছে করছে শুভ্রানী। সুব্রতা হাসল, খুশিতে রাস্তাতে লাফিয়ে উঠতে ইচ্ছে করছে তার। সত্যি সাদেবের সাথে এতটা সময় কাটাবে সে, এতটা। সুব্রতা হঠাৎ করেই উপলব্ধি করল পৃথিবীটাকে ভীষণ সুন্দর লাগছে তার। এই বিরক্তিকর কাদামাটি, স্যাঁতসেঁতে দিন, সবকিছুই কেমন প্রেমময় লাগছে, মাত্রা অতিরিক্ত প্রেমময়। খাবার টেবিলে বসে আছে সবাই। শফিক সাহেব দেশের ভবিষ্যৎ, অর্থনীতি নিয়ে বিশদ আলোচনা করছে। শাহিনুজ্জামান সাহেব কথার ফাঁকে হুম হাঁ করছে। সুব্রব বেশ আগ্রহ নিয়ে আলোচনায় যোগ দিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে খাবারের থেকে শফিক সাহেবের কথাগুলোই বেশি গিলছে সে। এমন একটা জমজমাট পরিবেশে হুট করেই বলে উঠল সুব্রতা, আমি চট্টগ্রাম মামুর কাছে যাব। সুব্রতার এমন বাক্যে থেমে গেল সব শোরগোল। সবাই অবাক চোখে তাকালো। রাদিবা আহমেদ ব্রুকুচকে বললেন, এমনিতে তো জোর করেও পাঠানো যায় না, আজ হঠাৎ? সুব্রতা নির্বিকার ভঙ্গিতে বলল, আগে যেতে ইচ্ছে করেনি বলে যে এখনো করবে না তেমন তো কোনো কথা নেই মা। রাদিবা আহমেদ কিছু বললেন না। সুব্রতা শখ করেই যদি যেতে চায় তাহলে বাধা দেওয়াটা সাজে না। তাছাড়া উনি নিজে কোনো না কোনোভাবে চট্টগ্রাম পাঠাতে চেয়েছিল তাকে। 2 মাস পরে যেহেতু বিয়ে, সেহেতু ফারদিনের সাথে সুব্রতার ঘনিষ্ঠ হওয়াটা জরুরি। রাদিবা আহমেদ নিজের মনোভাবটা চেপে রেখে বললেন, যেতে ইচ্ছে করলে যাবি, মানা করেছে কে? সুব্রবকে নিয়ে রাতের ট্রেনে উঠে গেলে সকালের মাঝেই ঠিক পৌঁছে যাবি। সুব্রতা ভ্রু বাঁকিয়ে বলল, ভাইয়ার কথা কোথা থেকে আসছে? আমি একাই যাব। একা একটা মেয়ে এত দূর যাবি? কখনো না। আশ্চর্য, আমি বাচ্চা নাকি? আমি যখন বলেছি একা যাব তো একাই যাব, নয়তো যাওয়া ক্যান্সেল। তোমার ছেলেকে সাথে নিয়ে ওর সাথে ঝগড়া করতে করতে সময় কেটে যাবে আমার। বানর একটা। শুভ্রব মুখ ভেঙে বলল, তুমি বললেই মনে হয় নেচে নেচে চলে যাচ্ছি আমি। রাদিবা কঠিন গলায় বলল, একদম না, একা তোকে পাঠাবো না আমি। কখন কি বিপদ হয় কে জানে। সুব্রতা মুখে অসহায়ত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, প্লিজ মা, এখান থেকে ট্রেনে উঠিয়ে দিবে না হয়। আর চট্টগ্রাম স্টেশন থেকে মামুর বাসা তো মাত্র 10 মিনিটের পথ, প্লিজ। রাদিবা খানিক ভেবে বললেন, আচ্ছা। শুভ্রব, কাল পরশু গিয়ে ট্রেনের টিকিট কিনে আনিস তো। সুব্রতা তাড়াহুড়ো করে বলল, কাল পরশু নয়, আমি কালই যেতে চাই। টিকিট নিয়ে চিন্তা করতে হবে না, টিকিট না হয় আমিই কাটবো। রাদিবা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। হুটহাট মেয়ের এমন পরিবর্তনের কারণটা ধরতে চেষ্টা করছেন উনি। হঠাৎ করেই চট্টগ্রাম যাওয়ার এত কিসের তাড়া তার? রুমময় পায়চালি করে সাদাপের সাথে ফোন আলাপ করছে সুব্রতা। কণ্ঠটা ভীষণ উদ্বিগ্ন শোনাচ্ছে তার। আম্মু তো ভাইয়াকে টিকিট কাটতে বলে দিল। এবার কি হবে? আমাদের দুজনের সিট তো আলাদা আলাদা জায়গায় হবে। একা একা এত দূর গিয়ে লাভ কি হবে আমার? সুব্রতার এত চিন্তা দেখে হাসল সাদাব, হাসি মুখেই বলল,
এত অল্পতে কেন যে এত উদ্বিগ্ন হয়ে পড়ো তুমি শুভ্রা? সুব্রতা রাগ নিয়ে বলল, এটা অল্প? আরে বাবা, আমায় বলতে তো দাও। সুব্রতা মুখ ফুলিয়ে বলল, আচ্ছা বলো। আমি গোটা একটা কেবিন বুক করেছি শুভ্রা। তোমার ভাইয়া টিকিট বুক করলেই বা কি হলো বলো তো? তোমার ভাই যদি তুলে দিয়ে আসে তাহলে সিটে গিয়ে বসবে, তারপর না হয় আমার কাছে চলে আসবে, সিম্পল। শাদাবের কথায় একজাক অনিশ্চয়তা নিয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলল সুব্রতা। শাদাব যেহেতু আছেই, তার আর চিন্তা কিসের? সুব্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বিছানায় গা এলালো। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রাখল শাদাব। ঘড়ির কাঁটাও একের পর এক ঘর বদল করতে লাগলো। 10টার ঘর থেকে 11টা, 11টা থেকে 12টা, কিন্তু সুব্রতার চোখে ঘুমের দেখা মিলল না। উত্তেজনা আর খুশিতে সারা ঘর লাফিয়ে বেড়াচ্ছে সে। বারবার মনে হচ্ছে এই ঘড়ি নামক যন্ত্রটি সন্ধ্যা 7টা বাজবে কখন, কখন কখন কাটাবে সেই স্বর্ণালী প্রহর। ৮০ যুগল প্রেম পর্ব 22 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।